পশ্চিমবঙ্গে এক বেলার বেড়ানোর জন্য অন্যতম সেরা ঠিকানা কামারপুকুর জয়রামবাটি। এখানে কিভাবে আসবেন, গাড়িতে, বাসে, ট্রেনে, ভোগ পাবেন কি করে, বেড়ানোর ট্যুর প্ল্যানটাই বা কি, সব মিলিয়ে আপনার জন্য এই ভিডিও। প্রথমে আমাদের বেড়ানোর অভিজ্ঞতাটা শেয়ার করি। আমরা যখন পৌঁছালাম তখন একটু লেট করে ফেলেছি। কিসের লেট বলছি, আমরা গাড়ি পার্ক করার জন্য রামকৃষ্ণ মিশনের হাসপাতালের ঠিক উল্টো দিকে মেলার মাঠটায় গাড়ি পার্ক করলাম। এখানেই প্রথম ঘাবড়ে যাওয়া। কোনো পার্কিং ফি নেই, প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত, ব্যবসার বড় সুযোগ হাতছাড়া। যাই হোক, দ্রুত পায়ে এগিয়ে চললাম। রামকৃষ্ণ মঠের দিকে ডান দিকেই এই বিখ্যাত মিষ্টির দোকানটি পড়ে। সাদা বোঁদে এখানকার খুব বিখ্যাত। আসার পথে ফেরার পথে নিয়ে নেওয়া যাবে। এর ঠিক উল্টো দিকেই আরেকটি পার্কিং প্লেস, যেখানেও গাড়ি রাখলে কোনো পার্কিং ফি নেই। এখানে জানলাম রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে অর্থাৎ 18ই ফেব্রুয়ারি থেকে টানা 14 দিন, দোলের আগের দিন পর্যন্ত যে বিশাল মেলা হয়, সেখানে এই পার্কিং প্লেস দুটো খাওয়ানোর কাজে ব্যবহৃত হয় এবং গাড়ি রাখা হয় রাস্তার দুপাশে। যাই হোক, আমরা একটু দ্রুত পায়ে রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের বাইরে চলে এলাম। দেখলাম মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা লাইন ভোগের কুপন কাটার। আমরা কুপন কাটতে গিয়েই দ্বিতীয়বার ঘাবড়ে গেলাম। ভোগ প্রসাদের মূল্য কত এটা জানতে চাইতেই তাঁরা বললেন, কোনো মূল্য লাগে না, আপনি স্বেচ্ছায় কিছু দিলে তা অবশ্যই নেব। আশ্চর্য! এখানে কিন্তু একটি মাত্র ভোগ প্রসাদ, কোনো মূল্য নেই, আপনি যা দেবেন তাই। আপনার পকেটে পয়সা না থাকলে আপনি দেবেন কি করে? রামকৃষ্ণ বিবেকানন্দ সারদামণির এই বাণীকে, লোকসেবার এই বাণীকে তাঁরা অক্ষরে অক্ষরে পালন করছেন এই কামারপুকুর মঠে আজও। সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত ভোগের কুপন কাটা যায় এবং ঠিক 11:30টার মধ্যে আপনাকে খাবার জন্য, ভোগের জন্য ডাইনিং হলের সামনে চলে যেতে হবে। এবার কুপনটা কেটে বাইরে না বেরিয়ে ভেতরের মন্দির দর্শন করে নেওয়া যেতে পারে। তার কারণ 11:30টার মধ্যে কিন্তু মূল মন্দির বন্ধ হয়ে যাবে, আবার খুলবে বিকেল 4টে। ডাইনিংয়ের কাছে গিয়ে আবার তৃতীয় অবাক হওয়ার পালা। জুতো রাখার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আশ্চর্য বটে। যাই হোক, ডাল, ভাত, একটা তরকারি, চাটনি, পায়েস, অত্যন্ত সুস্বাদু একটা খাবার খেয়ে এবার বাইরে আমরা বেড়াতে বেরোব। রেস্ট হাউস দেখছেন ঠিক মন্দিরের উল্টো দিকে। এখানে 3 মাস আগে বুক করলে থাকতে পারবেন। রয়েছে সুলভ শৌচালয়। এই একটি মাত্র জায়গা যেখানে 1 টাকা 2 টাকা নেওয়া হয়, কারণ প্রতি মুহূর্তে পরিচ্ছন্ন করা হয়। আর একটা জরুরি কথা, এই মূল মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা যায় না। এটা কিন্তু পালন করবেন। রামকৃষ্ণদেবের নিজের হাতে বসানো আম গাছ বাইরে থেকেই দেখা যাবে, বাইরে থেকেই ছবি তোলা যাবে, যথেষ্ট।
12টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আমরা এবার আগের ইনি আলাপ করেছিলেন বেরিয়ে দেখাবেন আমাদের। কত নেবেন? সেই একই ব্যাপার, কোনো পয়সা লাগে না, আপনি যা দেবেন তাই। আশ্চর্য! আজ ইনি আমাদের কামারপুকুর ঘুরিয়ে দেখাবেন। মল্লিকা পালু। শুরু করা যাক, চলো। এটা হচ্ছে হালদার পুকুর। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, মনে মনে দুঃখ হয়েছিল। রামকৃষ্ণ বলছে দুঃখ করার কিছু নাই, তুমি কামার পুকুরে গঙ্গা পাবে। মা তো বিশাল ভয় পেতেন, তখন অষ্টশকুরে হালদার পুকুরে সারদা দেবী গঙ্গা পেয়েছিলেন। আপনি কামারপুকুর এলে এমন মল্লিকা দেবীদের সঙ্গে আলাপ হয়ে যাবে, তাঁরাই আপনাকে ঘুরিয়ে দেখাবে, আপনি সন্তুষ্ট হয়ে যা দেবেন তাই। এই টলটলে ঝকঝকে রামকৃষ্ণ মঠের এই পুকুরটি, এইটা পুরুষদের ঘাট আর ওই দূরেরটা মহিলাদের ঘাট, স্নান করার জন্য আপনিও করতে পারেন। এবার মল্লিকাদির সঙ্গে আমরা একটা সরু সুন্দর গলিতে ঢুকলাম। মাটির বাড়ি, টিনের চাল। বাড়ি লাহারা এখানকার জমিদার ছিল। রামকৃষ্ণের বাবার না দেড়ে গ্রামে বাড়ি ছিল। ওরা মিথ্যে সাক্ষী দেয়নি বলে ক্ষুদিরামকে তাড়িয়ে দিয়েছিল। আর লাহাবাবু ছিলেন ধর্মলাসলা, ওরা দু বন্ধু ছিলেন, ঠাকুরের বাবাকে এরা আশ্রয় দিয়েছিলেন। মল্লিকাদির কাছে গল্পগুলো শুনে খুব সুন্দর লাগলো। দেখুন, বিশ্বাস অবিশ্বাস সব আপনার আমার উপর নির্ভর করবে, কিন্তু এই যে আন্তরিকতা, এই গল্প বলা, এ মন্দ কি? আমরা চলে এলাম কামারপুকুরে এক সময়কার জমিদার ধর্মদাস লাহার বিষ্ণু মন্দিরে। সেই বর্গী আক্রমণের সময় তৈরি এই বিষ্ণু মন্দির। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের ছেলেবেলার নানান কাহিনী, মডেলের আকারে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই পুতুলগুলি তৈরি হয় এই লাহাবাড়ির রাসযাত্রার সময়, এবং এগুলি প্রতি বছরই মডেলগুলো পাল্টে যায়। 19-20 গল্প বলা হয়, আপনি সুন্দর করে বুঝে ফেলবেন এবং মল্লিকাদিরা আপনাকে চমৎকার করে গাইড করবেন, ভালো লাগবে। ওই যে রঘুপীর সুতলাকে নিয়ে এসেছিলেন, রঘুপীর, তাই তো? রঘুপীর হচ্ছে ভিতরে যে রঘুপীর আছে না, আচ্ছা, ওইটা শীতলা নিয়ে গ্রাম ছেড়ে ফ্যামিলি নিয়ে চলে এসেছিলেন। এখানে উনি আশ্রয় দিচ্ছিলেন। লক্ষ্য করুন, আশ্চর্য হবেন, রঘুবীর কিভাবে মল্লিকাদির কণ্ঠে রঘুপীর হয়ে যায়। এটাই তো রামকৃষ্ণদেবের মূল বাণী, যত মত তত পথ। খুব আশ্চর্য এবং আনন্দিত হলাম, এবং ঠিক উল্টো দিকে বেরিয়ে এলাম দরজার বাইরেই রামকৃষ্ণদেবের সেই ছেলেবেলার পাঠশালা, আজও অক্ষত। মেঝেটা একদম অবিকল এবং কাঠের যে স্ট্রাকচার সেগুলো একই রকম আছে। এটি একবার পুড়ে গেছিল, তারপর আবার নতুন করে তৈরি করা হয়। এর উল্টো দিকেই জমিদারের দুর্গামণ্ডপ, যেখানে ছেলেবেলায় গদাধর মায়ের চক্ষুদান করেছিলেন, লেখা আছে এখানে। এর পাশেই রয়েছে লাহাবাবুদের রাসমঞ্চ, রাধাকৃষ্ণ বিগ্রহ। এখানে প্রতি বছর রাসযাত্রা ধুমধাম করে পালিত হয়।
পাশেই রয়েছে সেই পুরনো পার্বতীনাথ শিব মন্দির। এই প্রাঙ্গণেই এই মাটির দোতলা বাড়িগুলো দেখতে অদ্ভুত লাগে, ভারী সুন্দর। এখানে মল্লিকাদি আবার গল্প মন্দির রামকৃষ্ণ যখন পাগলামির মতন হয়ে গেছিলেন, গঙ্গার তীরে ধ্যান করতেন, মা মা বলে কাঁদতেন, নিজের মনে সাধনা করে যেতেন। গ্রামের লোক ভাই দেখিয়ে দিল ওর মাকে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, তুমি শিবের কাছে যেতে হবে। রামকৃষ্ণের মা ওই চান করে হত্যা দিয়েছিল। মল্লিকাদির কাছে গল্প শুনতে শুনতে বিশ্বাস অবিশ্বাসের মেলবন্ধন ক্রমশ গাঢ় হচ্ছিল। আমরা দুপা হেঁটেই চলে এলাম তার সঙ্গে। এই কামার পুকুর, যে পুকুরকে কেন্দ্র করে নাম, সেই পুকুরটিতে। এই পুকুরটি কিন্তু হালদার পুকুরের মতো ঝকঝকে নয়, কারণ এটা প্রাইভেট। বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়ে গেছে। ঠাকুরের যখন জন্ম হয় ঢেকি ছিল, ঢেকির পরে ধান সিদ্ধতে উনুন ছিল, গড়িয়ে চলে গেছিল। ইনি ছাই অবস্থায় তুলেছিলেন, যত গা মাথা মুছেছে ওর গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। দিনকে দিন রামকৃষ্ণ বড় হয়ে গেল। ওর মা বলছে দেখ বোধহয় হতো না। ওই ধনী কামানের হাতেই দাদা ঠাকুর প্রথমে ভিক্ষা নিয়েছিলেন, দ্বিতীয় নিয়েছিলেন তার মায়ের কাছে। এটা মাটির বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়ে গেছে। আর দাদা এরা সব বংশধর। এদিকটা কামার পাড়া, ওই দিকটা হচ্ছে লাহাপাড়া। এরাই মন্দিরের দেখাশোনা করে। ওই যে রামকৃষ্ণকে কোলে করে নিয়ে। এবার চলে আসা গেল একটা কালী মন্দিরে। এটি খুব বিখ্যাত একজন মানুষের কালী মন্দির, উমাচরণ কর্মকার। দাঁড়িপাল্লায় দেখবেন যে উমাচরণ কর্মকার লেখা থাকে। এটি তাঁদের বাড়ি, তাঁদের সম্পত্তি। এটা মল্লিকাদি জানালেন আমাদের। এমন অসাধারণ রাস্তা দিয়ে তাঁর সঙ্গে গল্প করতে করতে চলা গেল পাইন বাড়ি। এবং এখানে রয়েছে রামকৃষ্ণদেবের নাট্যমঞ্চ, যিনি এখানে ছেলেবেলায় নাটক করেছিলেন। দেড়ে গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে গদাধর চট্টোপাধ্যায়ের জীবনের ছেলেবেলার 15টি বছর এখানে কেটেছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে তাঁর নানান স্মৃতি। সেই সব মল্লিকাদি সুন্দর করে গল্পর ছলে বোঝাচ্ছিলেন। ভালো লাগবে শুনতে। আগেকার আদি পাইন বাড়ি এটি, প্রায় ধ্বংসপ্রাপ্ত। মল্লিকাদি গল্প বলছেন। ঘন্টা টেনে অন্দরমহলে আসে তাঁতি বসে। দুর্গাদাস পায়নকে বলছে আমাকে আশ্রয় দাও। বলছে তুমি কে গো? আমি তো বউ মানুষ, বাড়ির সাথীরা চলে গেছে আর বাড়ি যেতে পারছি না। দুর্গাদাস পায়ন বলছে অন্দরমহলে যাও। ঠাকুর অন্দরমহলে গিয়ে বউদের সাথে নাচে গানে মেতে গেছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে। ঘন্টা 40 মিনিট পর আবার পার্কিং প্লেসে। এখানে কিন্তু একটি লজ রয়েছে থাকা খাওয়ার জন্য, থাকতে পারেন। ফোন নাম্বার দিয়ে দিলাম। আমরা মল্লিকাদির পরামর্শ অনুযায়ী এবার চলে যাব গড় মান্দারণ। এখান থেকে মাত্র 10-12 মিনিট। চলে এলাম গড় মান্দারণ নিয়ে একটি সম্পূর্ণ দারুণ ভিডিও আছে, দেখে নিতে পারেন। এখানে চলে আসার কারণ, এরপর যে আমরা জয়রামবাটি যাব সেটিও 4টের সময় খুলবে। সুতরাং সময়টা এমন একটা সুন্দর জায়গায় কাটিয়ে আনাটাই ভালো। আর এই গড় মান্দারণ থেকে জয়রামবাটি যেতে লাগবে ঠিক 15 মিনিট। গড় মান্দারণকে উপভোগ করে আবার একই পথে কামারপুকুর হয়ে চললাম জয়রামবাটি।
জয়রামবাটি কামারপুকুর থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে, 15 মিনিট সময় লাগে। আপনি 10 টাকা ভাড়ায় বাসে আসতে পারেন। টোটো করলে 30 টাকা পার হেড, 150 টাকা একটা 5 জনের টোটো, আপনার ইচ্ছা। সারদা দেবীর বাড়ি এটি। মূল মন্দির প্রাঙ্গণের ভেতরে ছবি তোলা কিন্তু এখানেও নিষেধ। কামারপুকুরের যা যা নিয়ম এখানেও তাই। ভোগ এখানেও একইভাবে আপনি পাবেন, একই নিয়মে। একদম বাইরে সারদা দেবীর নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাইরে থেকে ছবি তুললাম যতখানি সম্ভব। দেখুন, তবে কামারপুকুরের মতো, মল্লিকা দেবীদের মতো এখানে কিন্তু কোনো গাইড নেই। সমস্ত লিখে দেওয়া আছে, নিজেরাই দেখে নিতে পারবেন। দারুণ লাগবে দেখতে। কিভাবে আসবেন? হাওড়া স্টেশন থেকে সকাল 4টে নাগাদ গোঘাট লোকালে চলে এলে সব থেকে ভালো ভোগের কুপনটা পেয়ে যাবেন। আর 7:30টার গোঘাট লোকালে এলে একটু অসুবিধা হতে পারে। স্টেশনে নেমেই টোটো এবং মারুতি ভ্যান পাবেন। টোটো পার হেড 30 টাকা, আর রিজার্ভ করলে 150 টাকা, এবং মারুতি ভ্যান 1200 থেকে 1500 আপনাকে কামারপুকুর জয়রামবাটি ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর গাড়িতে এলে ডানকুনি আরামবাগ হয়ে সোজা কামারপুকুর। আর বাসে এলে আরামবাগ থেকে হলদিয়া খড়গপুরগামী, ঘাটালগামী যে কোনো বাসে চেপে কামারপুকুর চটি, তারপর কামারপুকুর। স্ক্রিনেই যাবতীয় তথ্য দিয়ে দিলাম। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।